আমরা আজকে ক্লাস 6-এর রায় মার্টিন সহায়িকার ভূগোল বিষয়ের 4 নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো সলভ করব। একের দাগের 1 নম্বর প্রশ্ন, মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহে? বৃহস্পতি। পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। কক্ষপথ ও পৃথিবীর কেন্দ্র যে কাল্পনিক তলে অবস্থান করে তাকে বলে কক্ষতল। সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হচ্ছে সেরেস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিমি বেশি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো গোয়া। সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। অভিকর্ষজ টানের কথা প্রথম কে বলেন? আইজ্যাক নিউটন। মহাকাশে যাওয়ার পোশাককে কি বলে? স্পেস স্যুট। 4-এর দাগের 1-এর প্রশ্ন, উষা ও গোধূলি বলতে কি বোঝো? এটা হচ্ছে টেক্সট বইয়ের 26 নম্বর পৃষ্ঠায় আছে। অ্যাকচুয়ালি উষা হচ্ছে সূর্যোদয়ের আগের সময়কে বলে, আর গোধূলি সূর্যাস্তের পরের সময়কে। এই যে সূর্যোদয়ের আগের সময় হলো উষা, আর সূর্যাস্তের পর সন্ধ্যের আগের সময় হলো গোধূলি। তারপরে 4-এর দাগের 2-এর প্রশ্ন, পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? পৃথিবীর আবর্তন থেমে গেলে এখানে সুন্দর করে দেওয়া আছে। পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে? পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে হবে শুধু রাত। পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য। 5-এর দাগের 1 নম্বর প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে মানুষের জনবসতি তুলনামূলকভাবে কম কেন? এটা আছে 72 নম্বর পৃষ্ঠায়। এই যে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়। এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর। পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। 5-এর দাগের 2-এর প্রশ্ন, গ্রহের 3টি বৈশিষ্ট্য লেখো। এটা টেক্সট বইয়ে 6 নম্বর পেজে আছে। গ্রহ, এই যে গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। 5-এর দাগের 3-এর প্রশ্ন, উদাহরণ সহ পর্বত গ্রন্থির সংজ্ঞা লেখো। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে কারাকোরাম পর্বতের গডইন অস্টিন। আর পর্বত গ্রন্থির সংজ্ঞা উদাহরণ সহ এটা আছে 71 নম্বর পৃষ্ঠায়। এই পর্বত গ্রন্থি, এটা হচ্ছে যে উঁচু জায়গা থেকে একাধিক পর্বতশ্রেণী বিভিন্ন দিকে বিস্তৃত হয়, যেমন পামির গ্রন্থি থেকে কারাকোরাম ও হিমালয়ের মতো কয়েকটা পর্বতশ্রেণী নানা দিকে বিস্তৃত হয়েছে। এইটুকুনি লিখতে হবে। এবার আসছে 6-এর দাগের হচ্ছে 1-এর প্রশ্ন, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এটা আছে বইয়ের 74 নম্বর পৃষ্ঠায় সিন্ধু নদ। সিন্ধু নদীর গতিপথ প্রথমে বলতে হবে তিব্বতের উৎস, তিব্বতের মানস সরোবরের নিকট। কৈলাস পর্বতের সিংকাবাব একটি হিমবাহ থেকে উৎপত্তি। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলোর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে যেয়ে মিশেছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে যে মিশেছে এটা হচ্ছে পতনস্থল। এরপরে আসবে হচ্ছে দৈর্ঘ্য, যেটা হচ্ছে 2900 কিমি, কিন্তু ভারতের মধ্যে আছে কেবলমাত্র 709 কিমি। এর উপনদী পয়েন্ট করে লিখতে হবে বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা। হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের মধ্যে যেটা প্রবাহিত হয়েছে। প্রবাহপথে গড়ে ওঠা প্রধান প্রধান শহর হচ্ছে লে ও শ্রীনগর। এটাই রায় মার্টিন সহায়িকার আর 243 নম্বর পৃষ্ঠার 8 নম্বর প্রশ্ন।
243 নাম্বার পৃষ্ঠার 8 নম্বর প্রশ্ন। যে সিন্ধু নদীর গতিপথ, সিন্ধু নদের গতিপথ হচ্ছে এখানে 2880 কিমি দৈর্ঘ্য, সেটা টেক্সট বই 2900, দুটোই হবে, 2900 লিখলে হবে। তার মধ্যে 709 কিমি ভারতে অবস্থিত। প্রথম পয়েন্ট হচ্ছে উৎস, এখানটাতে পয়েন্ট করে লিখলেই ভালো হয়। ওই বইয়ে টেক্সট বইয়ের যেটা লেখা যেমন লেখা আছে এখানেও তাই, শুধু পয়েন্ট করে দেওয়া আছে। প্রথম পয়েন্ট হচ্ছে উৎস, কোথা থেকে উৎস, তারপরে গতিপথ মানে কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, তারপরে উপনদী, তারপরে মোহনা মানে কোথায় যে মিশছে, পাকিস্তানের মধ্যে দিয়ে, এটা হচ্ছে আরব সাগরে যে মিশছে, আর শহরের অবস্থান মানে প্রবাহ পথে উল্লেখযোগ্য শহর শ্রীনগর, লে প্রভৃতি। ভারতের উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের বিবরণ, এটা আছে টেক্সট বইয়ের 72 নম্বর পৃষ্ঠায়। উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল, দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত, যার গড় উচ্চতা 300 মিটার। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গ, আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদী। এই নদীগুলো হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাকর, বালি বয়ে এনে সমভূমি সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমি অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, এই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এইটা রায় মার্টিনের 239 নম্বর পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন। 239 নম্বর পৃষ্ঠা 1 নম্বর প্রশ্ন। উত্তরে হচ্ছে নদী গঠিত সমভূমি, এই যে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, অবস্থান কোথায় অবস্থিত, এর আয়তন কত, তারপরে উৎপত্তি, তারপরে শ্রেণী বিভাগ, তারপরে হচ্ছে এর বৈশিষ্ট্য, এইগুলো লিখলেই হবে। 6 দাগের 3 নম্বর প্রশ্ন হচ্ছে হিমাদ্রি ও শিবালিকের ভূপ্রকৃতির বিবরণ দাও। কৃষ্ণ ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। হিমাদ্রি আর শিবালিক হচ্ছে, এটা আছে 71 এবং 72 নম্বর পৃষ্ঠায়। হিমাদ্রি আর হচ্ছে শিবালিক, এই যে হিমাদ্রি টেক্সট বই আছে, এরকমভাবে পয়েন্ট করে লিখতে হবে। হিমাদ্রি হচ্ছে এই অংশের উচ্চতা সবচেয়ে বেশি, পর্বতশৃঙ্গগুলোতে সারা বছর বরফ জমে থাকে। এই অংশের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা শৃঙ্গগুলো হিমালয়ের এই অংশে অবস্থিত। তারপরে আসছে শিবালিক। শিবালিক হচ্ছে হিমাচলের দক্ষিণে অবস্থিত। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে দুন বলে, যেমন দেরাদুন। শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো তরাই। ভারতের পূর্ব সীমানা বরাবর রয়েছে পাক্কই বুম আর নাগা পর্বত। মেঘালয় রাজ্যে রয়েছে গারো, খাসি ও জয়ন্তিয়া পাহাড়। এটা গেল হিমাদ্রি আর শিবালিকের ভূপ্রকৃতি। আর এদিকে কৃষ্ণা ও কাবেরী নদীর উৎসের নাম লেখো। কৃষ্ণা ও কাবেরী নদীর উৎস মানে এই দুটি নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, এর উৎস হচ্ছে এই যে কৃষ্ণা হচ্ছে আর কাবেরী। কৃষ্ণা হলো পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর, আর কাবেরী হলো কর্ণাটকের ব্রহ্মগিরি থেকে এর সৃষ্টি, এই যে উৎস।